Relatively. হ্যালো এভরিওয়ান, আমাদের কথা ছিল যে আজকে ইমিউনোলজি নিয়ে আমরা একটু ডিসকাস করব, যেহেতু অনেকে আমাকে নক করছিল যে ভাইয়া ফোর্থ ইয়ার কিংবা আমরা থার্ড প্রফের জন্য আপনার কাছ থেকে কিছু ভিডিও আশা করছি। তো আমার মনে হয় ইমিউনোলজি একটা খুব ভালো স্টার্ট হতে পারে এটার জন্য, কারণ ইমিউনোলজি অনেকেরই বুঝতে সমস্যা হয়, কিন্তু জিনিসটা বুঝতে পারলে অনেক অনেক সহজ। তা আমরা মনে করি যে এটা নিয়ে আমরা ছোটখাটো একটা ডিসকাস করতে পারি, এবং এটার পরে আজকের ইমিউনোলজি ক্লাসের পরে আমরা নেক্সট আলোচনা করতে পারবো অ্যাবাউট অ্যারাকিডনিক অ্যাসিড পাথওয়ে। তারপরে আরো সুন্দর সুন্দর কিছু জিনিস আছে, যেমন আপনার হিমোরাল ইমিউনিটি নিয়ে আমরা আলাদা করে আলোচনা করব, সেল মিডিয়েটেড ইমিউনিটি নিয়ে আলাদা আলোচনা করার ইচ্ছা আছে আমাদের। এছাড়া আমরা আলোচনা করব অ্যাবাউট হাইপার সেন্সিটিভিটি, ডিফারেন্ট টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি, অটো ইমিউনিটি, এগুলো নিয়ে আমাদের আলোচনা করার ইচ্ছা আছে। তো আমরা কথা না বাড়িয়ে আস্তে আস্তে শুরু করি। তো ইমিউনোলজি আমরা আজকে পড়বো, ইমিউনোলজি হোল ইমিউনোলজি কিভাবে কি হচ্ছে, ইমিউন সেলগুলা কোনটা কিভাবে কাজ করতেছে সব একটা গ্লান্স। যে ইমিউনোলজি ভালো বোঝে সে সবকিছু ভালো বোঝে। যে ইমিউনোলজি ভালো বুঝবে তার জন্য অটো ইমিউন ডিজিজ গুলা বুঝতে সুবিধা হবে, তার জন্য ইনফেকশাস ডিজিজ গুলা বুঝতে সুবিধা হবে, তার জন্য রিউমাটোলজি বুঝতে সুবিধা হবে। তো প্রথমে বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, দেখবেন যে জিনিসগুলো খুব সহজ হয়ে যাচ্ছে। কোন ক্ষেত্রে সাইটোটক্সিক টি সেল আপার হ্যান্ড নিচ্ছে, কোন ক্ষেত্রে আপনার হিউমারাল ইমিউনিটি আপার হ্যান্ড নিচ্ছে, এই ব্যাপারগুলো আমাদের খুবই জানা দরকার। কেন ভাইরাস ইনফেকশন হলে সাইটোটক্সিক টি সেল বা সেল মিডিয়েটেড ইমিউনিটি কাজ করছে, কেন ব্যাকটেরিয়াল ইনফেকশনে আমাদের কাজ করছে হিউমারাল ইমিউনিটি, এই ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে। তো আমি শুরু করছি। প্রথমে আমরা একটু গল্পের মতো করেই পড়বো। ওকে, ঠিক আছে। প্রথমে ধরেন আপনার বডিতে একটা প্যাথোজেন ঢুকছে। প্যাথোজেন, এনি ফরেন পার্টিকেল কে আমরা প্যাথোজেন বলতেছি, যেটা আমার বডির জন্য খারাপ। তো এটা আলটিমেটলি কি হবে, এক সময় ম্যাক্রোফেজ গিয়ে সেই প্যাথোজেনটাকে গিলে ফেলবে। আমি ম্যাক্রোফেজ দিয়ে শুরু করছি আর কি, নিউট্রোফিলের কথা আনতেছি না। ম্যাক্রোফেজ সিউডোপোডস দিয়ে ওটাকে একসময় গিলে ফেলবে। এবং এই যে ম্যাক্রোফেজ একটা প্যাথোজেনকে গিলে ফেলতেছে, এই পদ্ধতিটাকে বলা হয় হলো, আমরা সবাই জানি, ফ্যাগোসাইটোসিস। অর্থাৎ বাইরের যে প্যাথোজেনটা আপনার ভিতরে ঢুকলো সেটাকে যে ম্যাক্রোফেজ গিলে ফেলতেছে, এটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। তো সমস্যা হলো, সে ফ্যাগোসাইটোসিস করে শুধু বসে থাকে না, সে ফ্যাগোসাইটোসিস করে যে ম্যাটেরিয়ালটাকে সে ফ্যাগোসাইটোসিস করলো বা যে প্যাথোজেনটাকে সে ফ্যাগোসাইটোসিস করলো, সেটার কিছু অংশ নিয়ে সে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে রিপোর্ট করে যে আমার বডিতে এরকম একটা বাজে প্রোডাক্ট ঢুকছে, এরকম বাজে একটা হোস্টাইল ম্যাটেরিয়াল ঢুকছে যেটা আমার বডিতে ক্ষতি করার চেষ্টা করতেছে। সে সেটা তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানায়। ধরেন একটা সৈনিক যখন কোনো ইকে দেখবে, যখন কোনো শত্রুকে দেখবে, সে করবে কি, সে প্রথমে হয়তো তার বিরুদ্ধে অ্যাটাক করবে, অ্যাটাক করে তাকে মেরে ফেলবে, অর্থাৎ ফ্যাগোসাইটোসিস করবে, এবং তার কোনো একটা নিশানা তার সিনিয়র যে অফিসার আছে তার কাছে গিয়ে প্রেজেন্ট করবে যে স্যার, আমরা এরকম একটা প্যাথোজেনকে কিল করেছি, আমরা এরকম একটা ইনিমিকে কিল করেছি, তার সে দেখতে এরকম এবং তার বডির কিছু অংশ এরকম, কিংবা তার জামাটা এই কালারের জামা পরেছিল। এই যে সৈনিকের আপনার অফিসারের কাছে যে এই যে প্যাথোজেনের বা ইনিমির একটা জামা খুলে তার কাছে দেখানো যে স্যার এ অ্যাটাক করছিল, এইটাকে বলা হচ্ছে ইমিউনোলজির ভাষায় অ্যান্টিজেন প্রেজেন্টেশন।
তো আমাদের প্যাথোলজিতে মানে আমাদের ইমিউনোলজিতেও ঠিক একই ব্যাপার হয়। ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটোসিস করে, তার কিছু অংশ সে প্রেজেন্ট করে কার কাছে? টি লিম্ফোসাইটের কাছে, এবং সেই টি লিম্ফোসাইটের নাম হলো হেল্পার টি সেল। কিভাবে করতেছে আমি সেটাও বুঝাই দিচ্ছি। এটার নাম হলো হেল্পার টি সেল। স্যার আমরা একটা প্যাথোজেন পেয়েছি, এই প্যাথোজেনটা দেখতে এরকম, হেল্পার টি সেলকে জানাবে। এবং সে কিভাবে জানায় আমরা এটা দেখি, আমরা পাশে দেখাচ্ছি। এটা ধরেন একটা ম্যাক্রোফেজ, আর এটা একটা টি লিম্ফোসাইট। তো যখন প্রেজেন্ট করবে কোন, আপনি যখন আপনার সিনিয়রের কাছে কিছু প্রেজেন্ট করবেন কিংবা কারো কাছে কিছু কোনো কিছু হ্যান্ড ওভার করবেন, আপনাকে অবশ্যই হাত দিয়ে দিতে হবে সেটা। এবং ম্যাক্রোফেজও তার ওই যে প্যাথোজেনের কিছু অংশ হাত দিয়েই টি লিম্ফোসাইটের কাছে প্রেজেন্ট করে। এটা হলো ম্যাক্রোফেজ, আর এটা হলো টি লিম্ফোসাইট বা হেল্পার টি সেল। তো কিভাবে প্রেজেন্ট করছে দেখি। ম্যাক্রোফেজ তার হাত দিয়ে প্রেজেন্ট করতেছে, এই যে এটা হলো প্যাথোজেন, হাত দিয়ে প্রেজেন্ট করতেছে। এই হাতটার নামই হলো মেজর হিস্টোকম্প্যাবিলিটি কমপ্লেক্স 2, বা আমরা যেটা অনেকবার শুনেছি এরকম কথা, এটাকে সংক্ষেপে বলা হয় MHC2, মেজর হিস্টোকম্প্যাবিলিটি কমপ্লেক্স 2। অর্থাৎ ম্যাক্রোফেজের এই হাতটা, যে হাতটা দিয়ে সে প্রেজেন্ট করতেছে টি লিম্ফোসাইটের কাছে, এই হাতটাকে বলা হয় মেজর হিস্টোকম্প্যাবিলিটি কমপ্লেক্স 2, মানে টাইপ 2। তার মানে বোঝা যাচ্ছে এটা দুইটা টাইপ আছে, ইম্পর্টেন্ট টাইপ। একটা হলো মেজর হিস্টোকম্প্যাবিলিটি কমপ্লেক্স 2, আর MSC1। অর্থাৎ MSC দুইটা কমপ্লেক্স আছে, MSC2 এন্ড MSC1। শুধু এন্টিজেন প্রেজেন্টিং সেল, অর্থাৎ যারা এন্টিজেন প্রেজেন্ট করে টি লিম্ফোসাইটের কাছে, সাধারণত তাদের শুধু এই MSC2 কমপ্লেক্সটা থাকে, বা মেজর হিস্টোকম্প্যাবিলিটি 2 কমপ্লেক্সটা থাকে। আর বাকি যত কোষ আছে আমার বডিতে, নর্মাল কোষ, যে কোনো কোষ, সেখানে থাকে MSC1। তার মানে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা এখন শিখলাম, যে এন্টিজেন প্রেজেন্টিং 2, মানে এন্টিজেন প্রেজেন্টিং সেলে শুধু, যেমন কি এন্টিজেন প্রেজেন্ট করে যে সেল তাকে এন্টিজেন প্রেজেন্টিং সেল বলে, যেমন ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজে এই জন্য তাহলে কোন টাইপের MSC কমপ্লেক্স থাকবে? MSC2, কারণ এন্টিজেন প্রেজেন্টিং সেলে থাকে হলো MSC2। আর বাকি যত কোষ আছে সেই কোষগুলোতে থাকে হলো MSC1, তাদের MSC2 থাকে না। তার মানে এই হাতের যে কোষগুলো আছে সেখানে কোন কমপ্লেক্স আছে এই কোষগুলোতে? MSC1 না MSC2 বলেন তো? MSC1। আমি আশা করি এই ব্যাপারটা বোঝাতে পারছি, MSC1 এবং MSC2 এর ব্যাপারটা। তার মানে এন্টিজেন প্রেজেন্ট করতেছে, কে প্রেজেন্ট করতেছে? ম্যাক্রোফেজ। আচ্ছা, সৈনিক যখন প্রেজেন্ট করবে হাত দিয়ে যে স্যার আমি ওই প্যাথোজেনটাকে মেরেছি, তার কিছু মানে বডির কিছু পার্ট আপনার কাছে প্রেজেন্ট করতেছে, আপনি একটু রিপোর্ট করেন, আমার থেকে রিপোর্টটা নেন, বা আমি তার পোশাকটা খুলে নিয়ে আসছি, আপনি রিপোর্টটা নেন। তো ওকেও আপনার রিসিভ করতে হবে, সেও কিন্তু হাত দিয়ে রিসিভ করবে। কে হাত দিয়ে রিসিভ করবে? টি লিম্ফোসাইট বা হেল্পার টি সেল, এবং তার হাতের নাম হলো টি সেল রিসেপ্টর। মনে থাকবে? তার মানে এন্টিজেন, এখানে আমরা কি ঘটনা দেখতেছি? এই ঘটনাকে বলা হয় এন্টিজেন প্রেজেন্টেশন। এখানে এন্টিজেন প্রেজেন্টিং সেল হলো ম্যাক্রোফেজ, আর রিসিভিং সেল হলো হেল্পার টি সেল বা টি লিম্ফোসাইট। ওকে ফাইন। আর ম্যাক্রোফেজ প্রেজেন্ট করতেছে হলো MSC2 কমপ্লেক্স দিয়ে প্যাথোজেনটা, এবং রিসিভ করতেছে টি লিম্ফোসাইট হলো টি সেল রিসেপ্টর দিয়ে। এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, আমরা মোটামুটি ক্লিয়ার হলাম। তো এই যে এখন হলো আপনি মেইন ইতে চলে আসেন। তার মানে এই যে এন্টিজেন ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটোসিস করার পরে হেল্পার টি সেলকে এন্টিজেন প্রেজেন্টেশন করলো, তাই না? এখন তার আগে আরেকটা কথা বলে নেই, যখন এই যে এন্টিজেন প্রেজেন্টেশন হয়, যখন আর কি টি সেল রিসেপ্টরের সাথে প্যাথোজেনের পার্টিকেলের মানে কন্টাক্ট হয়, তখন কি হয়? টি লিম্ফোসাইট থেকে এক রকমের সাইটোকাইনস রিলিজ হয়, যার নাম ইন্টারলিউকিন 2।
তার মানে সে যখন রিসিভ করে কি সিনিয়র কোনো কথা বলবে না, ওকে থ্যাংক ইউ। তো এইটা হলো ওর একটা ভাষা। সেই আসলে ইমিউন সেলগুলোর ভাষা কি, আমরা যেমন কথা বলে বিভিন্ন মনোভাব প্রকাশ করি, ইমিউন সেল তো আর কথা বলতে পারে না, ওরা মেসেজ দেয় হলো কোড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। ওদের এই কোড ল্যাঙ্গুয়েজ গুলাকে আমরা বলি সাইটোকাইনস, অর্থাৎ সেল থেকে যে কেমিক্যাল গুলো এসে ইমিউন রেসপন্স করে। তো ইন্টারলিউকিন 2 রিলিজ হয় সেক্ষেত্রে যখন রিসিভ করে প্যাথোজেন। এবং মজার ব্যাপার হলো এই ইন্টারলিউকিন বাইন্ড করার জন্য টি লিম্ফোসাইট বা হেল্পার টি সেলের গায়ে থাকে হলো এক রকমের রিসেপ্টর, অর্থাৎ ইন্টারলিউকিন 2 রিলিজ হয়ে আবার হেল্পার টি সেলের সেম সেলের ওখানেই কাজ করে। এটা আমরা পড়েছিলাম প্যাথোলজিতে। এইটাকে কি ধরনের ফাংশন বলে? অটোক্রাইন ফাংশন, অর্থাৎ সে নিজে সাইটোকাইনস রিলিজ করবে এবং সেই সাইটোকাইনস আবার নিজেই তার গায়ে অ্যাক্ট করবে। অর্থাৎ আমাদের অনেক পাবলিক আছে দেখবেন যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেই নিজের স্ট্যাটাস লাইক করে, এ হলো সেই কমিউনিটির মানুষ। ইন্টারলিউকিন 2 রিলিজ করলো, সেই ইন্টারলিউকিন 2 আবার তার গায়ে বাইন্ড করবে, এবং যখনই বাইন্ড করবে ইন্টারলিউকিন 2 টি হেল্পার টি সেলের গায়ে, তখন আপনার হেল্পার টি সেল অ্যাক্টিভেটেড হয়ে যাবে। অর্থাৎ এতক্ষণ ছিল হলো নর্মাল হেল্পার টি সেল, সে চুপচাপ বসেছিল, সে কোনো ইমিউন ফাংশন করতেছিল না। কিন্তু যখন ইন্টারলিউকিন 2 রিলিজ হয়ে তার রিসেপ্টর উপরে কাজ করবে, তখন হেল্পার টি সেল অ্যাক্টিভেটেড হয়ে যাবে। অ্যাক্টিভেটেড হওয়া মানে হলো সে এখন ইমিউন ফাংশন করার জন্য তৈরি, সে বিভিন্ন রকমের সাইটোকাইনস রিলিজ করার জন্য তৈরি। এইটাকে বলা হয় অ্যাক্টিভেটেড টি সেল। এখন এখানে আরেকটা কথা আছে, হেল্পার টি সেলের আরেকটা নাম হলো CD4 টি সেল। কেন? কারণ হেল্পার টি সেলের গায়ে এক রকমের প্রোটিন থাকে, যে প্রোটিনটাকে আমরা বলি CD4 প্রোটিন। তো এই CD4 প্রোটিন থাকার কারণে এই হেল্পার টি সেলের নাম হয়ে যায় হলো CD4 টি সেল। আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। তো এখন এই CD4 টি সেল, অর্থাৎ এই হেল্পার টি সেল যখন কোনো কারণে যদি ইন্টারলিউকিন 2 এর সংস্পর্শে আসে, 12 ইন্টারলিউকিন 12, এই হেল্পার টি সেল যখন ইন্টারলিউকিন 12 এর সংস্পর্শে আসে, তখন সে হয়ে যায় হলো, বা সে ডিফারেন্সিয়েটেড হয় হলো টি হেল্পার 1 এ। তার মানে বোঝা যাচ্ছে হেল্পার টি সেলও মেইনলি দুই ধরনের আছে, আরো আছে দুই ধরনের আছে, একটা হলো টি হেল্পার 1 আর টি হেল্পার 2। তো এই যে যখন আমার হেল্পার টি সেল ইন্টারলিউকিন 12 এর সংস্পর্শে আসবে, আমি আগে বলেছি ইন্টারলিউকিন সাইটোকাইনস এগুলো কি, এগুলো হলো কেমিক্যাল মিডিয়েটরস, অর্থাৎ এই কেমিক্যাল মিডিয়েটর গুলো দিয়েই ইমিউন সেলগুলো তাদের ভাষা একজন আরেকজনের কাছে পৌঁছায়, অর্থাৎ ওদের কেমিক্যাল ল্যাঙ্গুয়েজ গুলোই হলো সাইটোকাইনস। তো যখন এই হেল্পার টি সেল ইন্টারলিউকিন 12 এর সংস্পর্শে আসে, তখন সে রূপান্তরিত হয় বা ডিফারেন্সিয়েটেড হয় হলো টি হেল্পার 1 এ। এই টি হেল্পার 1 পরবর্তীতে কি করে আমরা বলছি, তার আগে বলতেছি এই যে ইন্টারলিউকিন 12টা কোথা থেকে আসলো, ইন্টারলিউকিন 12টা কোথা থেকে আসলো, অর্থাৎ এই যে হেল্পার টি সেল যখন ইন্টারলিউকিন 12 এর সংস্পর্শ পাচ্ছে, তারপরে না টি হেল্পার 1 হচ্ছে, তাই না? তো এটার জন্য ছোট্ট একটা উদাহরণ দিই আমি। ধরেন সে উদাহরণটা হলো যখন মাইক্রোব্যাকটেরিয়াম, অর্থাৎ টিবি, মাইক্রোব্যাকটেরিয়ামের গায়ে এক রকমের লাইপোপ্রোটিন থাকে, সে যখন রিলিজ হয়, সে লাইপোপ্রোটিনের সংস্পর্শে যখন ম্যাক্রোফেজ আসে, লাইপো যে এই যে আপনার লাইপোপলিস প্রোটিন যেটা আছে সেটা যে রিলিজ হলো, এই লাইপোপ্রোটিন গিয়ে অ্যাড করে কার উপরে? ম্যাক্রোফেজের টোল লাইক রিসেপ্টরের উপরে। টোল লাইক রিসেপ্টর, অর্থাৎ এটা একটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলি, ওর গায়ে যে লাইপোপ্রোটিন ছিল
সে গিয়ে কার সাথে বাইন্ড করবে? ম্যাক্রোফেজের টোল লাইক রিসেপ্টরের সাথে। এবং যখনই এই লাইপোপলিস্যাকারাইড টোল লাইক রিসেপ্টরের সাথে অ্যাড করে তখন সেখান থেকে রিলিজ হয় ইন্টারলিউকিন 12। এই জন্য মনে করে দেখেন টিউবারকুলোসিসে আমরা কি পড়ছিলাম? কোন মিডিয়েটেড হাইপারসেনসিটিভিটি? সেল মিডিয়েটেড হাইপারসেনসিটিভিটি। তার মানে এখানে হবে কোন মিডিয়েটেড হাইপারসেনসিটিভিটি? কোন মিডিয়েটেড সেলুলার রিঅ্যাকশন হবে মাইক্রোব্যাকটেরিয়ামের ক্ষেত্রে? সেল মিডিয়েটেড সেলুলার রিঅ্যাকশন। আমরা সেল মিডিয়েটেড কি আমরা পরে আসছি এই ব্যাপারে। তার মানে যখনই মাইক্রোব্যাকটেরিয়ামের গায়ে লাইপোপ্রোটিন গিয়ে টোল লাইক রিসেপ্টরের সাথে কাজ করে মাইক্রোফেজের, সেখান থেকে রিলিজ হয় ইন্টারলিউকিন 12 এবং এই ইন্টারলিউকিন 12 এর সংস্পর্শে এসে টি হেল্পার সেল টি হেল্পার 1 এর ডিফারেন্সিয়েটেড হয়ে যায় বা রূপান্তরিত হয়ে যায়। এখন টি হেল্পার সেল পরবর্তীতে কি করে আমরা দেখি। টি হেল্পার সেল যখন অ্যাক্টিভেটেড হলো সে সেখান থেকে রিলিজ করে ইন্টারলিউকিন 2। আর এই ইন্টারলিউকিন 2 কি করে? আমাদের বডিতে এক রকমের সেল থাকে, টি লিম্ফোসাইট থাকে, তার নাম হলো সাইটোটক্সিক টি সেল। সাইটোটক্সিক টি সেল। এই সাইটোটক্সিক টি সেলের উপরে ইন্টারলিউকিন 12 ইন্টারলিউকিন 2 কাজ করে। আমরা দেখেছি যে কোন লিম্ফোসাইটকে অ্যাক্টিভেটেড করতে হলে দেখা যায় যে কোন ইন্টারলিউকিনটা সবচেয়ে ভালো কাজ করে। এই যে এখানেও কিন্তু ইন্টারলিউকিন 2 কাজ করেছিল। অর্থাৎ টি হেল্পার সেল যখন অ্যাক্টিভেটেড হবে সে কি করবে? এই ইন্টারলিউকিন 2 রিলিজ করবে এবং এই ইন্টারলিউকিন 2টা গিয়ে বাইন্ড করবে হলো সাইটোটক্সিক টি সেলের উপরে, যার নামই সাইটোটক্সিক টি সেল। অর্থাৎ তার কাজ হলো কি? যে টি সেল কোষের উপরে কাজ করে এবং কোষকে নষ্ট করে দেয়, তার নামই হলো সাইটোটক্সিক টি সেল। এখন এই সাইটোটক্সিক টি সেলের আরেকটা নাম আছে, সেটা হলো CD8 টি সেল। কারণ কি? আমরা জেনেছি যে হেল্পার টি সেলে ছিল CD4 প্রোটিন, আর এই টি লিম্ফোসাইট সাইটোটক্সিক টি লিম্ফোসাইট বা সাইটোটক্সিক টি সেলে থাকে হলো CD8 প্রোটিন। এই CD8 প্রোটিন প্রেজেন্ট থাকার কারণে তার গায়ে যেহেতু CD8 প্রোটিন প্রেজেন্ট আছে CD4 এর জায়গায়, এই জন্য এই সাইটোটক্সিক টি সেলের আরেক নাম হলো CD8 টি সেল। তার মানে দুই রকমের টি সেল আছে, CD4 টি সেল আর CD8 টি সেল। তো এই যে সাইটোটক্সিক টি সেল তখন ওই যে টি হেল্পার সেল ইন্টারলিউকিন 12 রিলিজ করলো, ইন্টারলিউকিন 2 রিলিজ করলো। এই ইন্টারলিউকিন 2 যখন সাইটোটক্সিক টি সেলের সাথে বাইন্ড করলো, সাথে সাথে সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেটেড হয়ে যাবে। এবং সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেটেড হওয়ার পরে কি কি কাজ করবে আসুন আমরা সেটা দেখি। এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। এক নম্বর হলো কিল ফাঙ্গাই, দুই নম্বর হলো কিল সার্টেন প্যারাসাইট, তিন নম্বর হলো কিল মাইকোব্যাকটেরিয়াম বা টিবির যে জার্মটা, চার কিল ভাইরাস ইনফেক্টেড সেল। পাঁচ নম্বর হলো গ্রাফট রিজেকশন, টিউমার সেল কিলিং। কয়টা হলো? 1 2 3 4 5 6 7। এই 7টা ফাংশন করে হলো সাইটোটক্সিক টি সেল। আমরা একটু ভালো মতো মুখস্থ করি। এই 7টা যে ফাংশন দেখতেছেন, এই 7টা ফাংশন করে হলো সাইটোটক্সিক টি সেল। আর এই যে সাইটোটক্সিক টি সেল যে এতগুলো সেলুলার অ্যাক্টিভিটি করতেছে, ইমিউন অ্যাক্টিভিটি করতেছে, অর্থাৎ ফাঙ্গাসকে মারতেছে, প্যারাসাইটকে মারতেছে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলিকে মারতেছে, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রিকে মারতেছে, ভাইরাস ইনফেকশন যে সেলগুলোতে করে সেগুলোকে মারতেছে, তারপরে গ্রাফ রিজেকশন করতেছে ট্রান্সপ্লান্টের পরে, টিউমার সেল যেগুলো আছে সেগুলোকে কিল করতেছে। এই যে এই সেলুলার অ্যাক্টিভিটি গুলা, এই যে ইমিউন অ্যাক্টিভিটি গুলো যেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে কার দ্বারা?
সাইটোটক্সিক টি সেল দ্বারা। এই জন্য এইটার নাম হয়েছে হলো সেল মেডিয়েটেড ইমিউনিটি। আশা করি ব্যাপারটা বুঝাতে পারছি। তার মানে সেল মেডিয়েটেড ইমিউনিটির কাজ কি কি? সেল মেডিয়েটেড ইমিউনিটি। এখন আপনারা সহজেই বলতে পারবেন যে সেল মেডিয়েটেড ইমিউনিটি কি। সেল মেডিয়েটেড ইমিউনিটি হলো যে ইমিউনিটি সাইটোটক্সিক টি সেল দেওয়া হয়। তার মানে সেল মেডিয়েটেড ইমিউনিটি কোন টি সেল মানে পাথওয়ে দিয়ে আসে? আমরা দেখেছি টি হেল্পার 1 দিয়ে আসে। তারপরে ফাইন কি কি কাজ করে? কিল ফাঙ্গাস, কিল ভাইরাস ইনফেক্টেড সেল, কিল প্যারাসাইট, গ্রাফট রিজেকশন, টিউমার সেল কিলিং, এই ব্যাপারগুলো করে, তাই না? তার মানে এইটা হলো সেল মেডিয়েটেড ইমিউনিটি, আমরা যার সম্পর্কে জানলাম। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে, ভাইরাস ইনফেকশন করছে সেই সেলকে কিভাবে সাইটোটক্সিক টি সেল চিনতে পারবে যে এই কোষটা ভাইরাস ইনফেক্টেড করছে? এবং যেহেতু এই কোষটাকে ভাইরাস ইনফেকশন করছে, সুতরাং এই কোষটাকে আমার মেরে ফেলতে হবে। আচ্ছা বলেন তো কেন মেরে ফেলতে হচ্ছে ভাইরাস ইনফেক্টেড সেলকে? কারণ ভাইরাস যখন কোষের ভেতরে ঢুকবে সে রেপ্লিকেশন করতে থাকবে এবং সে অর্থাৎ তার বংশ বৃদ্ধি করতে থাকবে। তাই সাইটোটক্সিক টি সেল কি করে? সে গিয়ে ওই ভাইরাস যে কোষটাকে ইনফেক্ট করছে ওই কোষটাকে মেরে ফেলে, যে তোর বংশধরই শেষ। তো কিভাবে চিনতে পারে যে এই কোষটা, সাইটোটক্সিক টি সেল কিভাবে চিনতে পারে যে এই কোষটা ভাইরাস ইনফেক্টেড? এখানে আবার সেই এমএসসি কমপ্লেক্সের কথা আসতেছে। আমরা জানি এমএসসি কমপ্লেক্স দুই ধরনের আছে মেইনলি এমএসসি 1 আর এমএসসি 2। এমএসসি 2 সাথে থাকে শুধু অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলোতে বেশি, যেমন হলো ম্যাক্রোফেজ। আর বাকি যত কোষ আছে নরমাল হিউম্যান বডির কোষ, সেগুলোতে থাকে এমএসসি 1। তো আমাকে একটা কথা বলেন, যদি কোনো কারণে একটা কোষে, এটা আমার নরমাল একটা বডি কোষ আর এটা হলো এমএসসি নরমাল বডি কোষে, তাহলে কি থাকবে? এমএসসি 1 না এমএসসি 2? এমএসসি 1। তো যখন এটাকে ভাইরাস ইনফেকশন করবে, ভাইরাস যখন একে ইনফেকশন করবে, তখন এই কোষের স্ট্রাকচার কি আগের মতো থাকবে? অবশ্যই না। ভাইরাস একটা খুবই খারাপ একটা প্যাথোজেন, সে কোষের আর্কিটেকচারটাকে নষ্ট করে ফেলবে। এবং যখন এই কোষের আর্কিটেকচারটা নষ্ট হয়ে যাবে, তখন এমএসসি 1ও নষ্ট হয়ে যাবে। তার মানে ভাইরাস ইনফেক্টেড করতেছে একটা কোষকে, এমএসসি 1 নষ্ট হয়ে যাচ্ছে আর্কিটেকচারাল চেঞ্জ হওয়ার কারণে। এবং যখন সাইটোটক্সিক টি সেল ঘুরতে ঘুরতে দেখবে কি ব্যাপার, আমার এই সেলটার তো এমএসসি 1 কমপ্লেক্স নর্মাল পাচ্ছি না, কিংবা এমএসসি 1 কমপ্লেক্সই নাই, তখন সে বুঝবে যে হ্যাঁ ডাল মে কুছ কালা হে, কারণ কি এর এমএসসি 1 কমপ্লেক্সটা নেই কিংবা ডিফেক্টেড। সুতরাং দিস সেল ইজ ইনফেক্টেড বাই ভাইরাস। তখন কি করবে সাইটোটক্সিক টি সেল? ডিফারেন্ট টাইপ অফ কেমিক্যাল মেডিয়েটর সাইটোকাইন্স রিলিজ করবে এবং এই সাইটোকাইন্স গুলো এই কোষটাকে মেরে ফেলবে। এইটা হলো সেল মেডিয়েটেড ইমিউনিটি কিভাবে ফাংশন করতেছে তার একটা নমুনা দেখালাম। তো আমরা মোটামুটি সেল মিডিয়েটেড ইমিউনিটি সম্পর্কে জানলাম। আমরা জানি দুই ধরনের ইমিউনিটি আছে, সেল মিডিয়েটেড ইমিউনিটি আর একটা হলো হিউমোরাল ইমিউনিটি। এখন আমরা জানবো হিউমোরাল ইমিউনিটি সম্পর্কে। তার আগে আমি আরেকটা কথা বলতে আমি একটু ভুলে গিয়েছিলাম। যখন এই যে হেল্পার টি সেল অ্যাক্টিভেটেড হয়, এই যে হেল্পার টি সেল অ্যাক্টিভেটেড হলো ইন্টারলিউকিন 2 দিয়ে, সে এখানে একটা কাজ করে। অ্যাক্টিভেটেড হওয়ার পরে সে তার একটা ক্লোন তৈরি করে রাখে। এই ক্লোনটার নাম হলো মেমোরি টি সেল। অর্থাৎ যখন সে অ্যাক্টিভেটেড হলো এই প্যাথোজেনটাকে নেওয়ার পরে, সে নিজে অ্যাক্টিভেটেড হয়ে সাথে সাথে তার একটা ক্লোন করে রাখে, এটার নাম হলো মেমোরি টি হেল্পার সেল। অর্থাৎ ভবিষ্যতে এই প্যাথোজেন যদি আপনার বডিতে ঢোকে, সেক্ষেত্রে আর এন্টিজেন প্রেজেন্টেশনের কোনো দরকারই নাই, ডাইরেক্ট অ্যাকশন নিবে তখন মেমোরি টি সেল। কারণ কি, সে অলরেডি তার আগের বারের যে মেমোরি আছে সে মেমোরিকে ধারণ করে একটা ক্লোন করে রাখছে। অর্থাৎ আগের বার এই প্যাথোজেনটাকে ম্যাক্রোফেজে প্রেজেন্ট করতে হয়েছিল যে স্যার এই যে এই দেখেন, এখন সে তো জানেই, কারণ তার কাছে তো প্রেজেন্ট করাই হয়েছিল প্যাথোজেনটা। সুতরাং সেই মেমোরি সে রেখেই দেবে। অর্থাৎ এই প্যাথোজেন যখনই ভেতরে ঢুকবে তখন ডাইরেক্ট তার বিরুদ্ধে ইমিউন অ্যাকশন গ্রহণ করবে। সেখানে কোনো অ্যান্টিজেন প্রেজেন্টেশনের আলাদা করে কোনো দরকার নাই। এই জন্য মেমোরি টি সেলটা ক্লোন হয়ে থাকে। এরপরে আসেন আমরা এখন বলবো হলো
আর একটা পাথওয়ে নিয়ে কথা বলবো। এখন আমরা সেল মিডিয়েটেড ইমিউনিটি নিয়ে অলরেডি কথা বলেছি, এখন আমরা কথা বলবো হলো হিউমারাল ইমিউনিটি নিয়ে। তো কি হবে, আমরা জানলাম যে ইন্টারলিউকিন 12 যখন কাজ করতেছে, ওর যখন কন্টাক্টে আসতেছে, তখন হেল্পার টি সেল থেকে টি হেল্পার 1 এর দিকে পাথওয়েটা চলে যায়। তো যখন ইন্টারলিউকিন, ঠিক একইভাবে যখন ইন্টারলিউকিন ইন্টারলিউকিন 4 এবং 5 এর সংস্পর্শে আসে এই টি হেল্পার সেল, তখন সে কি হয়, এই হেল্পার সেলটা তখন টি হেল্পার 2 তে ডিফারেন্সিয়েটেড হয়। অর্থাৎ পাথওয়ে আমরা কিন্তু দেখলাম, এখন বুঝতে পারলাম যে পাথওয়ে মেইনলি দুইটা। টি হেল্পার 1টা আগে আমরা আলোচনা করে ফেলছি, যেটা ইন্টারলিউকিন 12 এর প্রভাবে হয় সাধারণত। ঠিক একইভাবে এই টি হেল্পার সেলটা যদি এই ইন্টারলিউকিন 12 এর বদলে ইন্টারলিউকিন 4 কিংবা 5 এর সংস্পর্শে আসে, তখন সে কি হয়ে যায়, সে টি হেল্পার 2 তে ডিফারেন্সিয়েটেড হয়ে যায়। এবং এই টি হেল্পার 2 অ্যাক্টিভেটেড হওয়ার ফলে কি তৈরি করে, মেইনলি এটা ইন্টারলিউকিন 4 এর কথা মনে রাখবেন। ইন্টারলিউকিন 4 এর সহযোগিতায় সংস্পর্শে যখন টি হেল্পার সেল আসে, তখন সেটা কি হয়, ইন্টারলিউকিন 4 এর সহযোগিতায় এসে টি হেল্পার 2 পাথওয়েতে চলে যায়। এবং এই টি হেল্পার 2 অ্যাক্টিভেটেড হয়ে গেল, সে এখন রিলিজ করে হলো ইন্টারলিউকিন 4 আর ইন্টারলিউকিন 5। এখন এই ইন্টারলিউকিন 4 আর ইন্টারলিউকিন 5 কি করতেছে দেখেন, টি হেল্পার 2 এগুলা রিলিজ করলো। এই ইন্টারলিউকিন 4 এবং ইন্টারলিউকিন 5 কাজ করে হলো অন্য একটা লিম্ফোসাইটের উপরে, যার নাম হলো, আমরা সবাই জানি, বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট, এই বি লিম্ফোসাইটের উপরে ইন্টারলিউকিন 4 এবং ইন্টারলিউকিন 5 কাজ করে, যার ফলে প্রথমে কি হয়, বি লিম্ফোসাইট থেকে সেটা প্লাজমা সেলে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে এই প্লাজমা সেল থেকে তৈরি হয় হলো অ্যান্টিবডি। অর্থাৎ আবার বলতেছি, ইন্টারলিউকিন 4 এর সংস্পর্শে যখন আসে হেল্পার টি সেল, সে পরিবর্তিত হয়ে বা ডিফারেন্সিয়েটেড হয় হলো টি হেল্পার 2 তে, এবং সে রিলিজ করে তারপরে ইন্টারলিউকিন 4 এবং ইন্টারলিউকিন 5। এই ইন্টারলিউকিন 4 এবং ইন্টারলিউকিন 5 এর সংস্পর্শে এসে বি লিম্ফোসাইট বা ডি বি সেল, যেটা সে প্লাজমা সেলে রূপান্তরিত হয়। এই প্লাজমা সেল থেকে তৈরি হয় হলো অ্যান্টিবডি। এখন আমাকে একটা কথা বলেন, অ্যান্টিবডি কোথায় থাকে, আমাদের প্লাজমাতে, তাই না? অ্যান্টিবডি কোথায় থাকে, আমাদের প্লাজমাতে। তো প্লাজমা কি, এক রকমের রস। প্লাজমা হলো এক রকমের রস। অর্থাৎ যেহেতু এই অ্যান্টিবডি গুলো আমাদের রসে থাকে, সেই জন্য এইটার নাম হয়েছে হলো হিউমারাল ইমিউনিটি। হিউমারাল ইমিউনিটি, হিউমার, সেন্স অফ হিউমার মানে রসাত্মবোধ, সেখান থেকে আসছে হিউমারাল কথাটা। অর্থাৎ যে জিনিসটা রসের ভিতরে থাকে, প্লাজমা একটা রস, সেই জিনিসটাকে বলা হচ্ছে হিউমারাল। তার মানে যেহেতু আমরা জানি অ্যান্টিবডি গুলো আমাদের প্লাজমায় থাকে এবং সেখানে কাজ করে, সেই জন্য এটার নাম হয়েছিল হিউমারাল ইমিউনিটি। তার মানে দুই ধরনের ইমিউনিটি সম্পর্কে আমরা জানতে পারলাম, সেল মিডিয়েটেড ইমিউনিটি আর হিউমারাল ইমিউনিটি। হিউমারাল ইমিউনিটি কিভাবে হচ্ছে, অ্যান্টিবডি প্রোডাকশনের মাধ্যমে। কিভাবে, বি লিম্ফোসাইট ইন্টারলিউকিন 4 এবং 5 এর সংস্পর্শে এসে প্রথমে প্লাজমা সেল রূপান্তরিত হয় এবং প্লাজমা সেল থেকে পরবর্তীতে তৈরি হয় হলো অ্যান্টিবডি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই প্লাজমা সেলের যদি ম্যালিগনেন্সি হয়, প্লাজমা সেলের, সেটাকে আমরা বলি হলো মাল্টিপল, সেটাকে আমরা কি বলি, মাল্টিপল মায়োলোমা। সেটাকে আমরা বলি মাল্টিপল মায়োলোমা। সেক্ষেত্রে হিউজ পরিমাণ প্লাজমা সেলের টিউমার, তার মানে হিউজ পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়, কিন্তু ডিফেক্টেড অ্যান্টিবডি তৈরি হয়। অর্থাৎ অ্যান্টিবডির দুইটা পার্ট থাকে,
লাইট চেইন আর হেভি চেইন। সেখানে শুধু লাইট চেইন থাকে। এই লাইট চেইন আলা প্রোটিন গুলোকে, অ্যান্টিবডি গুলোকে বলা হয় ব্রেনক্স জনস প্রোটিন। সেই দিকে আমি যাচ্ছি না। মূল কথা হলো অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে এখানে প্লাজমা সেল থেকে, প্লাজমা সেল আসছে বি সেল থেকে। যেহেতু এখানে অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে এবং সেটা প্লাজমাতে থাকে, এই জন্য এটার নাম হয়েছে হিউমারাল ইমিউনিটি। এখন আসুন আমরা দেখি এই হিউমারাল ইমিউনিটি আমাদের বডিতে কি কি কাজ করতেছে। এক নম্বরে কাজ করতেছে হিউমারাল ইমিউনিটি নিউট্রালাইজেশন অফ দ্য টক্সিন। দুই নম্বরে কাজ করতেছে হলো অপসোনাইজেশন অফ দ্য ব্যাকটেরিয়া। অপসোনাইজেশন অফ দ্য ব্যাকটেরিয়া। তার মানে বোঝা যাচ্ছে ব্যাকটেরিয়াকে প্রোটেস্ট করার জন্য মেইনলি কাজ করতেছে হিউমারাল ইমিউনিটি। নিউট্রালাইজেশন অফ দ্য টক্সিন, বডিতে কোনো টক্সিন ঢুকছে, সে টক্সিনকে যদি চারদিক থেকে অ্যান্টিবডি ঘিরে ফেলে, তখন সেই টক্সিনটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আর কি করতেছে, ব্যাকটেরিয়াকে সে অপসোনাইজেশন করতেছে। অপসোনাইজেশন মানে হলো ফ্যাগোসাইটোসিস যেন ভালোভাবে হয়, সেইটা করার প্রক্রিয়াকে বলা হয় ফ্যাগোস, মানে আপনার অপসোনাইজেশন। অর্থাৎ এখানে কি হয়, অ্যান্টিবডি ব্যাকটেরিয়াকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং অ্যান্টিবডির থাকে হলো এফসি পোর্শন। এই এফসি পোর্শনের জন্য আবার রিসেপ্টর থাকে হলো ম্যাক্রোফেজে। সুতরাং খুব সুন্দরভাবে ম্যাক্রোফেজ এই রিসেপ্টর গুলোর মাধ্যমে এফসি পোর্শনটাকে গেঁথে নেয় এবং সহজে ব্যাকটেরিয়াকে গিলে ফেলতে পারে। এই যে সহজে ব্যাকটেরিয়াকে গিলে ফেলার যে প্রসেস করলো অ্যান্টিবডি, এইটাকে বলা হয় অপসোনাইজেশন। আচ্ছা, তার মানে নিউট্রালাইজেশন অফ দ্য টক্সিন, তারপর হলো অপসোনাইজেশন সম্পর্কে আমরা জানলাম। নিউট্রালাইজেশন অফ দ্য টক্সিন করে হিউমারাল ইমিউনিটি অ্যান্টিবডির মাধ্যমে। তারপরে হলো অপসোনাইজেশন অফ দ্য ব্যাকটেরিয়া। 3 নম্বর হলো অ্যালার্জিক রিঅ্যাকশন। যেমন ইমিউনোগ্লোবিন ই এর কথা আমাদের সবারই মনে আছে। ইমিউনোগ্লোবিন ই সে কি করে, মাস্ট সেলকে ডিগ্রানুলেশন করে। ইমিউনোগ্লোবিন ই, ইমিউনোগ্লোবিন ই হচ্ছে একটা অ্যান্টিবডি। সে কি করে, মাস্ট সেলকে ডিগ্রানুলেশন, অর্থাৎ তার যে গ্র্যানুল গুলো আছে সেগুলোকে বাইরে নিয়ে যায়, বের করে দেয়। ডিগ্রানুলেশন ইমিউনোগ্লোবিন ই করতেছে। এবং এই গ্র্যানুল গুলোর মধ্যে থাকে হিস্টামিন। এই হিস্টামিন গুলো অ্যালার্জিক রিঅ্যাকশন করে। অর্থাৎ অ্যালার্জিক রিঅ্যাকশনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে অ্যান্টিবডির একটা ফাংশন আছে। তারপরে হলো অটো ইমিউনিটি, অর্থাৎ আমার বডির কোনো পার্টসকে যখন আমাদের ইমিউনোলজি হঠাৎ করে ফরেন ভাবতে শুরু করে, তখন তাকে শত্রু মনে করে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে এবং এই অ্যান্টিবডি গুলা সেই আমার নিজের বডির সেলের এগেনস্টেই অ্যাকশন নেয় এবং তার সাথে বাইন্ড করে তাকেই নষ্ট করে ফেলে। তো যেহেতু আমার নিজের বডির কোনো অংশের এগেনস্টে এখানে ইমিউনিটি তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে অটো ইমিউনিটি। এটা হলো হিউমারাল ইমিউনিটির কাজ। দেখেন নিউট্রালাইজেশন অফ দ্য, তার মানে হোয়াট ইজ হিউমারাল ইমিউনিটি? ইমিউনিটি হুইচ ইজ প্রডিউস বাই দ্য অ্যান্টিবডি। অ্যান্টিবডি কোথা থেকে, হিউমারাল ইমিউনিটি কোথা থেকে আসতেছে, কোন পাথওয়ে দিয়ে? টি হেল্পার 2 পাথওয়ে দিয়ে। কিভাবে হচ্ছে, বি সেল ইন্টারলিউকিন 4-5 এর সংস্পর্শে এসে প্লাজমা সেলে রূপান্তরিত হয়, সেখান থেকে অ্যান্টিবডি ফর্ম হয়। হিউমারাল ইমিউনিটির কাজ কি? নিউট্রালাইজেশন অফ দ্য টক্সিন, অপসোনাইজেশন অফ দ্য ব্যাকটেরিয়া, অটো ইমিউনিটি এবং অ্যালার্জিক রিঅ্যাকশন। এই চারটা বাদে বাকি যত কিছু আছে মোটামুটি সব হলো সেল মিডিয়েটেড ইমিউনিটির কাজ। তার মানে আমরা এখান থেকে অনেক কিছু জানলাম। এমএসসি কমপ্লেক্স কি, এমএসসি কমপ্লেক্স কয় রকমের আছে, অ্যান্টিজেন প্রেজেন্টেশন কি, তারপরে জানলাম যে কিভাবে ফ্যাগোসাইটোসিস করে ম্যাক্রোফেজ টি হেল্পার সেলের কাছে সেটা সংবাদ পৌঁছায় দেয়। টি হেল্পার সেল হলো CD4 সেল। কেন CD4 সেল বলা হচ্ছে? সেখান থেকে মেমোরি টি সেল তৈরি হয় পরবর্তীতে ভবিষ্যতে ডিরেক্ট অ্যাকশন নেওয়ার জন্য। এখান থেকে আরেকটা কথা বলে রাখি, বি লিম্ফোসাইটের ক্ষেত্রেও কিন্তু একই কথা হয়। যখন সে অ্যাক্টিভেটেড হয়ে যায়, সে মেমোরি বি সেল তৈরি করে রাখে। মেমোরি বি সেল।
এর কাজও একই। সেক্ষেত্রে কোনো ফ্যাগোসাইটোসিস করে অ্যান্টিজেন প্রেজেন্টেশনের কোনো দরকার নাই, ডাইরেক্ট সে অ্যাকশন নিতে পারে মেমোরি বি সেল। তো সেখান থেকে আমরা আরো জানতে পারছি যে টি হেল্পার 1 দিয়ে আসে হলো সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেটেড হয়, যার কারণে সেল মিডিয়েটেড ইমিউনিটি হয়। সেল মিডিয়েটেড ইমিউনিটির কাজগুলো কি? আর এই দিক থেকে আমরা জানি যে টি হেল্পার 2 দিয়ে হচ্ছে হিমোরাল ইমিউনিটি। হিমোরাল ইমিউনিটি ফাংশন গুলো কি? আমরা মোটামুটি খুব শর্টে অনেক ভালো একটা আইডিয়া আমরা আনতে পেরেছি আশা করি। তো ইমিউনিটি নিয়ে এইটা আমার ফার্স্ট ক্লাস ছিল। আশা করি সামনে ইমিউনিটি নিয়ে আরো কথা বলা যাবে। অবশ্যই হোয়াইট কোট গ্যালারির সাথে থাকবেন এবং আপনার বন্ধুকে হোয়াইট কোট গ্যালারিতে অ্যাড করবেন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।